সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে। আমাদের রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমিতে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের উপরে যে টেলিকোচিং শুরু হয়েছে, টেলিকোচিংয়ের আজকে আমাদের দ্বিতীয় লেকচার। আমরা প্রথম অধ্যায়ে আমাদের যে টেক্সট বই ফলো করছি, ডক্টর এম.এ. আজিজ বুয়েটের প্রফেসরের লেখা যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বই আছে, আমরা মূলত আমাদের লেকচারে সেটাকে মূল বই হিসেবে ফলো করব। আরও কিছু টেক্সট বই বা রেফারেন্স বই ব্যবহার করব, সেটা আমরা পরবর্তী লেকচারে জানিয়ে দেব। তো আজকে আমাদের প্রথম যে অধ্যায় ছিল ইন্ট্রোডাকশন বা বেসিক জিনিসগুলো সম্পর্কে ধারণা অর্জন, আমরা প্রথম লেকচারে ডেমো হিসেবে কিছু বিষয় আলোচনা করেছি। আজকে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের ভিডিও লেকচার প্রোগ্রামের দ্বিতীয় লেকচার। শুরুতেই আমাদের কিছু বিষয় আমাদের জানতে হবে। আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে কি বুঝি, সেই ম্যাটেরিয়ালসগুলোর গুরুত্ব কতখানি বা কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের প্রয়োজন আছে, সে বিষয়গুলো আমাদেরকে এখানে জানতে হবে। এখানে প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে এনি ম্যাটেরিয়ালস হুইচ হ্যাজ গট অ্যাপ্লিকেশন ইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইজ টার্মড অ্যাজ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। নর্মালি আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে যে সকল ম্যাটেরিয়ালসের প্রয়োগ আছে বা যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে অভিহিত করে থাকি। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে বিভিন্ন ধরনের গুণ, মান এবং শক্তিসম্পন্ন ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয়। একজন ইঞ্জিনিয়ারের যখন কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন তত্ত্বাবধান করেন, তখন তিনি তার নির্মাণের জন্য স্বল্প ব্যয়, নিরাপত্তার সৌন্দর্য এবং স্থায়িত্বের দিক বিবেচনা করেই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সিলেক্ট করে থাকেন। এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং যে কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে এবং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সম্পর্কে ধারণা অর্জন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা এই দ্বিতীয় পয়েন্টটাতে বলা হচ্ছে ইন অল ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিংয়ের সকল শাখায় আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ফান্ডামেন্টাল নেচার অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ইজ বিকামিং ইনক্রিজিংলি ভাইটাল। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের ফান্ডামেন্টাল নেচার সম্পর্কে বোঝা তুলনামূলকভাবে দিনে দিনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। Not only are requirements for materials for engineering applications growing more complex, but there are more materials to choose from every day. আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে যে সকল ম্যাটেরিয়ালসগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোই যে শুধু আগামী 10 বছর বা 15 বছর ব্যবহার হবে সেটা নয়। যতদিন যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বাড়ছে, অনেক ধরনের নতুন নতুন ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে। সো একজন ইঞ্জিনিয়ারকে কিন্তু দেয়ার আর মোর ম্যাটেরিয়ালস টু চুজ ফ্রম এভরিডে, তাকে কিন্তু অনেক ধরনের ম্যাটেরিয়ালস থেকে চুজ করতে হবে। এখন একটা ব্যাপার, একজন ইঞ্জিনিয়ার বলা হচ্ছে দ্য ইঞ্জিনিয়ার ক্যান নো লঙ্গার বি স্যাটিসফাইড উইথ এ superficial knowledge of standard properties of a few commonly used materials. কিছু বহুল ব্যবহৃত ম্যাটেরিয়ালস সম্পর্কে নলেজ থাকলেই চলবে না একজন ইঞ্জিনিয়ারের, কারণ প্রতিনিয়ত ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের বৈচিত্র্য আসছে। সো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমরা প্রথাগতভাবে বা প্রচলিতভাবে যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করি সেটাই শুধু নয়, নিত্য নতুন অনেক ম্যাটেরিয়ালস সম্পর্কে একজন ইঞ্জিনিয়ার জানা প্রয়োজন। যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালসের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, একজন ইঞ্জিনিয়ারকে অবশ্যই মোর বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালসের বিহেভিয়ার সম্পর্কে একজন ইঞ্জিনিয়ারের অবশ্যই অনেক বেশি বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। বলা হচ্ছে সো মেনি ভেরিয়েশন ইন প্রপার্টিস আর অ্যাভেলেবল দ্যাট দ্য ইঞ্জিনিয়ার মাস্ট হ্যাভ মোর বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস। দিস আন্ডারস্ট্যান্ডিং ক্যান বি ডেভেলপড only through a knowledge of the properties of the materials. একজন ইঞ্জিনিয়ারকে বিভিন্ন ম্যাটেরিয়ালসের প্রপার্টিস সম্পর্কে জানতে হবে, তার আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে হবে প্রতিনিয়ত। যেমন আমরা যদি চিন্তা করি ব্রিজ বা ড্যাম বা বিল্ডিং বা রোড যেটাই হোক না কেন, একজন ম্যাটেরিয়ালসের চয়েস করাটা, কী ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস চুজ করবে সেটা কিন্তু একজন ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করে। কী ধরনের স্টিল বা কংক্রিট সিলেক্ট করতে হবে, বা নতুন ম্যাটেরিয়ালসের চেয়ে বা পুরাতন ম্যাটেরিয়ালসের চেয়ে নতুন ম্যাটেরিয়ালস, নিউয়ার ম্যাটেরিয়ালস মাইট প্রুফ সুপিরিয়র আগের তুলনায়। আগের যে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে তার তুলনায় নতুন ম্যাটেরিয়ালস বা তুলনামূলকভাবে নিউয়ার ম্যাটেরিয়ালস মে বি প্রুভড সুপিরিয়র। এখন এক্ষেত্রে চয়েস মাস্ট বি বেসড অন সেভারাল ফ্যাক্টরস। একজন ইঞ্জিনিয়ার ম্যাটেরিয়ালস চুজ করবে, একটা ব্রিজ, ড্যাম, বিল্ডিং বা রোড সে কনস্ট্রাক্ট করতে যাবে, সেক্ষেত্রে চয়েস অফ ম্যাটেরিয়ালস ইজ আপ উইথ দ্য ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার উপরেই নির্ভর করে।
এখন সেক্ষেত্রে স্টিল বা কংক্রিট কোনটা সিলেক্ট করবে, বা নতুন ম্যাটেরিয়ালস আগের যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহৃত হচ্ছিল তার থেকে সুপিরিয়র কিনা, সেটা পুরোটাই নির্ভর করে আসলে একজন ইঞ্জিনিয়ারের সিলেকশনের উপরে। এই জন্য বলা হচ্ছে ব্রিজ অর এ ড্যাম অর বিল্ডিং অর এ রোড ইজ টু বি বিল্ড অ্যান্ড দ্য চয়েস অফ ম্যাটেরিয়াল ইজ আপ উইথ দ্য ইঞ্জিনিয়ার। শ্যাল স্টিল অর কংক্রিট বি সিলেক্টেড? আমরা কংক্রিট সিলেক্ট করবো নাকি স্টিল সিলেক্ট করবো, বা দেয়ার নিউর ম্যাটেরিয়ালস দ্যাট মাইট প্রুভ সুপিরিয়র? সেখানে কি নিত্য নতুন কোনো ম্যাটেরিয়ালস আছে যেটা আগের তুলনায় বা পুরাতন যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হচ্ছিল সেগুলো থেকে সুপিরিয়র কিনা? দ্য চয়েস মাস্ট বি বেসড অন সেভারাল ফ্যাক্টরস। কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়ালস, ইকোনমি, ইজ অফ হ্যান্ডেলিং অ্যান্ড ফ্যাব্রিকেশন, স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং ওয়ার্কেবিলিটি। তো একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমরা যদি আলোচনা করতে যাই, একজন সিভিল ইঞ্জিনিয়ার এনগেজড ইন দ্য টাস্ক অফ প্ল্যানিং, design and construction of building, bridges, dams, roads, water purification plants, sewage treatment plants, airfield, by any other structure, should be truly familiar with the desired engineering materials and their properties. বলা হচ্ছে যে একজন সিভিল ইঞ্জিনিয়ার যে কিনা প্ল্যানিং, ডিজাইন বা কনস্ট্রাকশন অফ বিল্ডিং, ব্রিজ তৈরির যে নির্মাণ কাজ সেটা তত্ত্বাবধান করা, ড্যাম, রোড বা ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট বা সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এয়ারফিল্ড বা যে কোনো ধরনের স্ট্রাকচার যে প্ল্যানিং করবে, ডিজাইন করবে বা কনস্ট্রাকশন করবে একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার অবশ্যই শুড বি ট্রুলি ফ্যামিলিয়ার উইথ দ্য ডিজায়ার্ড ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অ্যান্ড দেয়ার প্রপার্টিস। Okay, now every engineering construction must be sufficiently strong and durable to resist the action of external forces and internal stresses due to various types of loads. এখানে একজন ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সম্পর্কে যেমন নলেজ থাকতে হবে, ঠিক অনুরূপভাবে বলা হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন মাস্ট বি সাফিসিয়েন্টলি স্ট্রং and resist to durable to resist the action of external force and internal stress. যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যখন তৈরি করা হয়, ধীরে ধীরে তার উপরে বিভিন্ন ধরনের লোড অ্যাপ্লিকেবল হয়, স্ট্রেস তৈরি হয়। পার্সপেক্টিভলি আমরা যে কোনো স্ট্রাকচার যখন তৈরি করছি তখন স্বাভাবিকভাবেই দীর্ঘদিন থাকার পরে তার মধ্যে যে ইন্টারনাল স্ট্রেস, সেটার কারণে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় বা এক্সটার্নাল লোডের কারণে বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হয়। সো এই জন্য বলা হচ্ছে যে ভেরিয়াস টাইপস অফ লোডস, ভিন্ন ভিন্ন স্ট্রেসের জন্য, এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল স্ট্রেসের জন্য যেন বিল্ডিংটা ভেঙে না পড়ে বা যে কোনো কনস্ট্রাকশন ভেঙে না যায় বা ডিফর্মেশন না ঘটে, সেজন্য যে আমরা কনস্ট্রাকশনটা করবো সেটা অবভিয়াসলি হতে হবে মাস্ট বি সাফিসিয়েন্টলি স্ট্রং অ্যান্ড ডিউরেবল টু রেজিস্ট। ইন অর্ডার টু অ্যাচিভ ম্যাক্সিমাম ইকোনমি, engineer must know the strength characteristics of the materials and permissible stretches in this case. প্রত্যেক ক্ষেত্রেই এখন আমরা কনস্ট্রাকশন চাই যে স্ট্রেংথ বেটার হোক, বাট আমরা চাই যেন খরচটা তুলনামূলকভাবে কম হোক, অর্থাৎ কম খরচে বেটার স্ট্রেংথ যেন পাওয়া যায়। সেই জন্য বলা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ম্যাটেরিয়ালসগুলোর স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানতে হবে বা কী পরিমাণ স্ট্রেস সে সামলাতে পারবে সেটা সম্পর্কে নলেজ থাকতে হবে। এখন মূল বিষয় দাঁড়াচ্ছে যেটা, আমাদের ইমারত হোক, সেতু হোক, বিমানবন্দর হোক, সড়ক হোক, জেটি হোক বা যন্ত্রযান বা পোতাশ্রয়, যে কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের পরিচালনা, ডিজাইন, নির্মাণ, মেরামত, রক্ষণাবেক্ষণ, এই সবগুলোই কিন্তু শারীরিকভাবে একজন প্রকৌশলী দায়িত্বে পড়ে বিধায় পরিবেশ পরিস্থিতি, ব্যবহার ক্ষেত্র ইত্যাদি বিবেচনায় আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সিলেক্ট করতে হবে। আমাদের অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে। কখনো দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো আনা হয়েছে সেগুলোর মান উন্নয়ন এবং সেই মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু সবগুলো একটা আরেকটার সাথে খুব বেশি সম্পর্কযুক্ত। আর এজন্যই ইন মডার্ন ট্রেন্ড প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে বিভিন্ন শাখার ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু আমাদের এই বিভিন্ন ম্যাটেরিয়ালস সম্পর্কে নলেজ থাকতে হবে, কারণ বিভিন্ন জায়গায় এই ম্যাটেরিয়ালসগুলোই ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ, আমাদের এখানে আরও কিছু টপিকস আছে। এখানে আরও কিছু উল্লেখযোগ্য বিষয় আছে, যেমন আমাদের যখন আমরা
অ্যাজ ইঞ্জিনিয়ার আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস চুজ করতে যাব, আমাদেরকে কিন্তু শুধু যে আমরা প্রচলিত যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছি বা করছি সেটাই যে করতে হবে সেটা না, আমাদেরকে নিত্য নতুন বা যেটাকে বলা হচ্ছে নিউয়ার ম্যাটেরিয়ালস, আমরা নতুন কোনো ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারি কি না বা সেগুলো লোকালি অ্যাভেলেবল কতখানি তার উপরে আমাদের সিলেকশনটা অনেক সময় নির্ভর করে। আর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি অফ কন্ট্রোল বা কোয়ালিটি কন্ট্রোল অফ অল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। যে কোনো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কোয়ালিটি কন্ট্রোল ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনস অ্যাজ এ হোল। সামগ্রিকভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কোয়ালিটি কন্ট্রোল করা। একটা স্ট্রাকচার বলা হয়ে থাকে যে একটা স্ট্রাকচার মাস্ট বি এ হারমোনিয়াস ব্লেন্ড অফ বিউটি, স্ট্রেংথ, ইউটিলিটি অ্যান্ড ইকোনমি। হারমোনিয়াস ব্লেন্ড অফ বিউটি, স্ট্রেংথ, ইউটিলিটি অ্যান্ড ইকোনমি। যে কোনো স্ট্রাকচারকে বলা হচ্ছে যে একটা স্ট্রাকচার শুধু মাস্ট বি হারমোনিয়াস ব্লেন্ড অফ বিউটি, সৌন্দর্যের দিক থেকে, স্ট্রেংথের দিক থেকে, ইউটিলিটির দিক থেকে বা সাশ্রয়ী বা যেটা আমরা বলছি ইকোনমি, এই সব কিছুর মিশেল হতে হবে। আমাদের যে কোনো স্ট্রাকচারই যেমন দেখতে সুন্দর হতে হবে তেমনি হতে হবে স্ট্রেংথের দিক থেকে শক্ত স্ট্রেংথ, মোর স্ট্রেংথ, তার কার্যোপযোগিতা বেটার হতে হবে, কিন্তু আমরা চাচ্ছি কম খরচে যেন সেটা করা যায়। আর টু অ্যাচিভ দিস স্পেসিফিকেশন ফর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস মাস্ট বি লেড ডাউন। আপনাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের স্পেসিফিকেশন জানতে হবে, স্পেসিফিকেশন তৈরি করতে হবে। এখন স্পেসিফিকেশন ফর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস supplies a set of statements of requirements which the material should conform to in order to be acceptable for use in a structure. A specification for an engineering material. A specification for an engineering material. যখন আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন দিব তখন আমাদেরকে অবশ্যই সেট অফ স্টেটমেন্টস অফ রিকোয়ারমেন্টস which the material should conform to in order to be acceptable for use in the structure. স্ট্রাকচারে ব্যবহার করার জন্য ওই ম্যাটেরিয়ালটার মধ্যে কী কী গুণাবলী থাকা প্রয়োজন বা কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকা প্রয়োজন সে বিষয়ে আমরা স্টেটমেন্ট দিয়ে থাকি, আর সেটাকে আমরা বলছি স্পেসিফিকেশন ফর অ্যান ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। সো যে কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে it is imperative in the interest of the safety and durability of the structure that only materials of the acceptable quality and strength be used. যে কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে মূল ব্যাপারটা হচ্ছে ইন্টারেস্ট অফ সেফটি। সেফটিটা হচ্ছে মেইন ইম্পর্টেন্স, একই সাথে স্ট্রাকচার ডিউরাবিলিটি, যে একটা স্ট্রাকচার আমি তৈরি করলাম সেটা যেন ভেঙে না পড়ে বা একটা নির্দিষ্ট সময়ের পূর্বে সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা বলা হচ্ছে সেফটি অ্যান্ড ডিউরাবিলিটি। সেফটির ব্যাপারটা বলা হচ্ছে যে আমাদের ফায়ার সেফটির প্রয়োজন হতে পারে, আমাদের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে বিল্ডিংয়ের মধ্যে যেন খুব দ্রুত বিল্ডিংয়ে যারা অবস্থান করছে তারা যেন মুভ করতে পারে, সে ধরনের সেফটি ডোর বা আদার সেফটি মেজার রাখা, এবং স্ট্রাকচারটা যেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টেকসই হয়, সেটা হচ্ছে ডিউরাবিলিটি। সো সেক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্টেবল কোয়ালিটি এবং স্ট্রেংথ এর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে আমাদেরকে ব্যবহার করতে হবে। সো একজন ইঞ্জিনিয়ার বা এই ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট পদে যারা কাজ করছে সে সকল আদার রিলেটেড পার্সোনাল মাস্ট হ্যাভ টু অ্যাকোয়াইন্ট দেমসেলভস ট্রুলি উইথ দ্য ফাংশনস অ্যান্ড কোয়ালিটিস অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। কারণ একটা স্ট্রাকচারের কোয়ালিটি কন্ট্রোল অফ অল ইঞ্জিনিয়ারিং ইজ প্রাইম ইম্পর্টেন্স টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনস অ্যাজ এ হোল। এখানে বলা হচ্ছে আমাদের জেনারেলি একজন ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারের যে দায়িত্বগুলো সেগুলো যে পার্সোনালরা পারফর্ম করছে, সো তাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সম্পর্কে থ্রুলি জানতে হবে। আর যে কোনো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কোয়ালিটি কন্ট্রোলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। এরপরে আমরা আলোচনা চলে যাচ্ছি প্রপার্টিস অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের প্রপার্টিসগুলো যখন আমরা আলোচনা করতে যাই তখন আমরা বেশ কিছু প্রপার্টিসগুলো আলাদাভাবে বিবেচনা করি। এখানে 6টা পয়েন্ট আউট করা হয়েছে: ফিজিক্যাল প্রপার্টিস, মেকানিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, থার্মাল প্রপার্টিস, ম্যাগনেটিক প্রপার্টিস এবং ইলেকট্রিক্যাল প্রপার্টিস। এখানে প্রপার্টিসগুলোর মধ্যে এখন আমাদের কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেমন এখানে প্রপার্টিসের ক্ষেত্রে
প্রপার্টি বলতে কি বোঝায়? আমাদের এমআই পরীক্ষাতে এই বিষয়গুলো খুব ছোট ছোট প্রশ্ন আকারে আসে যে প্রপার্টি কি। আমরা বলছি প্রপার্টিজ অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, হোয়াট ডু ইউ মিন বাই প্রপার্টি? প্রপার্টি বলতে আসলে কি বোঝায়? প্রপার্টি ডেফিনিশন দেওয়া হয় এভাবে যে এ কোয়ান্টিটি দ্যাট ডিফাইন্স এ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যাটেরিয়াল ইজ টার্মড অ্যাজ এ প্রপার্টি। অর্থাৎ কোনো বস্তু বা সামগ্রীর ধর্ম বা প্রপার্টি বলতে ওই বস্তু বা সামগ্রীর কোনো সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের মানকে বোঝায়, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্সের মানকে বোঝায়। অর্থাৎ এ কোয়ান্টিটি দ্যাট ডিফাইন্স এ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যাটেরিয়াল, এ কোয়ান্টিটি যে মান বা কোয়ালিটি যে যেটা বলা হচ্ছে প্রপার্টি হচ্ছে একটা কোয়ালিটি যোগ্যতা দ্যাট ডিফাইন্স এ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়ালের সুনির্দিষ্ট বৈশিষ্ট্যকে বোঝায়, সেটাকে আমরা বলছি প্রপার্টি। এখন properties of a material provide a basis for predicting its behavior under various conditions. বিভিন্ন অবস্থায় properties of a material provide a basis for predicting its behavior under various conditions. এখানে আমরা যে ফিজিক্যাল প্রপার্টিজ বিবেচনা করেছি মেকানিক্যাল, কেমিক্যাল, থার্মাল, ম্যাগনেটিক এবং ইলেকট্রিক্যাল। এখন এই প্রপার্টিগুলো আমরা কেন জানবো? একটা প্রপার্টি যদি আমাদের জানা থাকে একটা ম্যাটেরিয়ালে, তাহলে আমরা বলতে পারবো আগে থেকেই যে বিভিন্ন অবস্থায়, বিভিন্ন চাপে বা বিভিন্ন তাপে বস্তুটার অবস্থা কেমন হতে পারে সে সম্পর্কে আমরা আগাম ধারণা দিতে পারবো। সেটাই বলা হচ্ছে প্রেডিক্টিং ইটস বিহেভিয়ার। আর বিহেভিয়ারটা আন্ডার ভেরিয়াস কন্ডিশনস, বিভিন্ন ধরনের কন্ডিশনে এটার বিহেভিয়ার কেমন হবে সেটা আগে থেকে প্রেডিক্ট করার যে ভিত্তি বা প্রেডিক্ট করার যে উপায় বা প্রেডিক্ট করা যাচ্ছে, আমরা মূলত যদি ম্যাটেরিয়ালসের প্রপার্টি জানি তাহলে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো। এখন নর্মালি এই যে প্রপার্টিসগুলো, এগুলোকে আমরা কখনো কখনো বলে থাকি টুলস। একজন ইঞ্জিনিয়ার ইউজেস টু সলভ হিজ ম্যাটেরিয়াল প্রবলেমস, সলভ করার জন্য যে টুল ব্যবহার করে, আসলে এই প্রপার্টিগুলো সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে 6টা ভাগে বিভক্ত করা হয়েছে, এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপার্টিগুলো। প্রথমে আমরা দেখব ফিজিক্যাল প্রপার্টির মধ্যে কীগুলো পড়ছে। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে পড়ছে বস্তুর ফিজিক্যাল প্রপার্টিসকে বাংলায় বলা হয় ভৌত ধর্মাবলী, মেকানিক্যালটা হচ্ছে যান্ত্রিক ধর্মাবলী, কেমিক্যালটা রাসায়নিক প্রপার্টিস, এবং থার্মাল যেটা আছে, থার্মাল হচ্ছে তাপীয় ধর্মাবলী, এবং ম্যাগনেটিক প্রপার্টিসটা হচ্ছে চুম্বকীয় ধর্মাবলী, এবং ইলেকট্রিক্যাল প্রপার্টিস যেটাকে আমরা বলছি বৈদ্যুতিক ধর্মাবলী। তো এখানে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাইজ, শেপ, ডেন্সিটি, পরোসিটি এবং স্ট্রাকচার, এই 5টাকে ইনক্লুড করা হয়েছে ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে। বস্তুর সাইজ বা আকার কেমন হবে, শেপ বা আকৃতি কেমন হবে, ডেন্সিটি বা ঘনত্ব কেমন হবে, পরোসিটি বা যেটা হচ্ছে বুনট সেটা কেমন হবে, এবং স্ট্রাকচার বা গঠন কেমন হবে। বুনট বা পরোসিটি বলতে বোঝাচ্ছে এটা স্বাভাবিক হবে কিনা, শিথিল হবে কিনা, বা দৃঢ়ভাবে আবদ্ধ হবে কিনা, সেই বিষয়গুলোই ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে আনা হয়েছে। পরীক্ষায় আমাদের এমআই পরীক্ষা কখনো কখনো আসে এক্সপ্লেইন দ্য প্রপার্টিস অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তো এই ধরনের প্রশ্ন উত্তর করতে গেলে আমাদেরকে প্রথমে প্রপার্টি ডেফিনিশন দিতে হয়। প্রপার্টি বলতে আমরা বুঝি একটা কোয়ালিটি যেটা একটা ম্যাটেরিয়ালের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করে থাকে। এবং প্রপার্টি জানা আমাদের কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা বিভিন্ন কন্ডিশনে একটা ম্যাটেরিয়ালের বিহেভিয়ার কেমন হবে সেটা আগে থেকে প্রেডিক্ট করতে পারি এই প্রপার্টি জানা থাকলে। এবং এই প্রপার্টিগুলো ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল প্রবলেম সলভ করার জন্য টুল হিসেবে ব্যবহার করে থাকে। তো আমরা আলোচনা করছিলাম ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে। এখানে ফিজিক্যাল প্রপার্টি বলতে সাইজ, শেপ, ডেন্সিটি, পরোসিটি এবং স্ট্রাকচারকে ব্যাখ্যা করা হয়েছে। এরপর আসে মেকানিক্যাল প্রপার্টিস। মেকানিক্যাল প্রপার্টিস ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। এখানে স্ট্রেংথ, ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, স্টিফনেস, ডাকটিলিটি, আরও কিছু আছে, ম্যালিবিলিটি, হার্ডনেস, ব্রিটলনেস, রেজিলিয়েন্স, গ্রিপ। তো এই ছিল মেকানিক্যাল প্রপার্টিস। আমাদের এখানে সব মিলিয়ে 10টি মেকানিক্যাল প্রপার্টিস ইনক্লুড করা হয়েছে। তো আমরা এক এক করে দেখব স্ট্রেংথ। তো স্ট্রেংথ নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ধাপে। ইলাস্টিসিটি, স্ট্রেংথকে বাংলায় বলা হচ্ছে শক্তি। বিভিন্ন ধরনের স্ট্রেংথ ক্লাসিফাই করা হয়ে থাকে, যেমন টান শক্তি বা টেনসাইল স্ট্রেংথ, চাপ শক্তি বা কম্প্রেসিভ স্ট্রেংথ, এবং শিয়ার স্ট্রেংথ বা ক্রেন্থন শক্তি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইলাস্টিসিটি যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ইলাস্টিসিটিটা হচ্ছে আমাদের যে স্থিতিস্থাপকতা, এবং তারপরে যেটা আসছে প্লাস্টিসিটিটা আসছে। প্লাস্টিসিটি বলতে বাংলায় যেটাকে বলা হচ্ছে
নমনীয়তা, প্লাস্টিসিটিকে বাংলায় বলা হয় নমনীয়তা। তো আমরা এখানে প্রথম যে টার্মটা স্ট্রেংথ বলতে আসলে কি বোঝায় আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করে যেতে চাই। স্ট্রেংথ হচ্ছে যে আমরা জানি যে পৃথিবীর যে কোনো বস্তু অসংখ্য অণু নিয়ে গঠিত এবং এই অণুগুলো পরস্পরকে আকর্ষণ করে থাকে। এখন যখন কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তখন এর অভ্যন্তরের অণুগুলোর যে আকর্ষণ বা বিকর্ষণজনিত কারণে প্রতিরোধী বলের সৃষ্টি হয়ে এর আকার, আকৃতি ও প্রকৃতি অপরিবর্তিত রাখতে চেষ্টা করে। বস্তুর এই ধর্মকে বস্তুর স্ট্রেংথ বা শক্তি বলা হয়। বস্তুর মৌলিক শক্তি তিন ধরনের, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ বা টান শক্তি, কম্প্রেসিভ স্ট্রেংথ বা চাপ শক্তি এবং কৃন্তন শক্তি বা শিয়ার স্ট্রেংথ। তো বস্তুর শক্তি সম্পর্কে উদ্ধৃত করতে হলে এর উপর বাইরে থেকে প্রযুক্ত বলের ধরন সম্পর্কে জানতে হবে। যেমন লেট আস কনসিডার, যদি ইস্পাতের টান শক্তি, আমরা জানি যে ইস্পাতের টান শক্তি এবং চাপ শক্তি পরস্পর প্রায় সমান। আবার কাস্ট আয়রনের ক্ষেত্রে চাপ শক্তির পরিমাণ অত্যাধিক কিন্তু টান শক্তির পরিমাণ খুবই নগণ্য। কংক্রিটের ক্ষেত্রে চাপ শক্তির পরিমাণ অধিক এবং এর চাপ শক্তির তুলনায় টান শক্তির পরিমাণ খুবই কম। তো যখন আমরা শক্তি নিয়ে আলোচনা করব তখন এই বিষয়ে আমরা ডিটেলস ঢুকবো। এরপর আসছে ইলাস্ট্রিসিটি বা আমরা যেটাকে বলছি স্থিতিস্থাপকতা। তো আমরা বিভিন্ন ধরনের রাবার অনেক সময় দেখেছি যে রাবার যখন টানা হয় আর টেনে আবার যখন ছেড়ে দেওয়া হয় তখন সে আবার ব্যবস্থায় ফিরে আসে। তো বস্তুর যে ধর্মের জন্য বল প্রয়োগের ফলে সৃষ্ট বিকৃতি উক্ত প্রযুক্ত বল অপসারণ করলেও বিকৃত বস্তুটা সম্পূর্ণরূপে পূর্বাবস্থায় ফিরে আসে, সেই ধর্মটাকে বলা হচ্ছে ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপকতা। যেমন যখন আমরা একটা স্প্রিংকে টানা হয় তখন দেখা যায় স্প্রিংটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার যে স্প্রিং শেপ ছিল স্পাইরাল শেপ, সেই স্পাইরাল শেপটা অনেক ঘন ছিল, যখন টানা হচ্ছে তখন সেটা কিছুটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং দৈর্ঘ্যে বেড়ে যাচ্ছে। বাট আলটিমেটলি যখন আমরা স্প্রিংটাকে ছেড়ে দিই তখন সে আবার তার পূর্বাবস্থায় ফিরে আসে। তো এই যে তার দৈর্ঘ্যের বিকৃতি হলো বা দৈর্ঘ্য তার যতটুকু ছিল টানার ফলে তার দৈর্ঘ্যটা বেড়ে গেল, এটাকে আমরা বলছি বিকৃতি। সো বল প্রয়োগের ফলে তার বিকৃতি হয়েছে কিন্তু যখন আমরা সেটাকে ছেড়ে দিলাম তখন সে আবার পূর্বাবস্থায় ফিরে আসছে। সো এই যে পূর্বাবস্থায় ফিরে আসার ধর্মটা সেটা হচ্ছে ইলাস্ট্রিসিটি। এরপরে আসছে প্লাস্টিসিটি। আমরা আলোচনা করব প্লাস্টিসিটি হচ্ছে নমনীয়তা। নমনীয়তা হচ্ছে নর্মালি বস্তু যে ধর্মের জন্য, মানে নমনীয়তাটা ঠিক আমাদের ইলাস্টিসিটির বিপরীত, যেটা আমরা বলছি প্লাস্টিসিটি, যে বস্তু যে ধর্মের জন্য বাইরে থেকে বল প্রয়োগের ফলে সৃষ্ট বিকৃতি তার উপর থেকে প্রযুক্ত বল অপসারণ করলেও বিকৃত বস্তু পুনরায় তার পূর্বাবস্থায় ফিরে আসে না, সেই ধর্মটাকে বলা হচ্ছে প্লাস্টিসিটি বা নমনীয়তা। এটা বস্তুর স্থিতিস্থাপকতার বিপরীত ধর্ম। আমরা যদি প্লাস্টিক ধাতব পদার্থের উদাহরণ দিতে চাই তাহলে সীসা একটা প্লাস্টিক, এখন এটাকে আমরা যদি বল প্রয়োগ করে তার অবস্থা বিকৃত করি এটা কিন্তু বল অপারেশন করলেও সে আর পূর্বাবস্থায় ফিরে আসে না। এরপরে আসছে স্টিফনেস। আমরা দেখব স্টিফনেসের বাংলা করা হচ্ছে অনমনীয়তা। তো অনমনীয়তাটা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর বিকৃতি প্রতিরোধ করার ক্ষমতাকে বলা হচ্ছে অনমনীয়তা বা স্টিফনেস। অর্থাৎ যে ধর্মের জন্য বস্তু উল্লেখযোগ্য বিকৃতি ছাড়াই সর্বাধিক স্ট্রেন নিতে পারে সেটাকে আমরা বলছি অনমনীয়তা। যে বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি তার অনমনীয়তা তত বেশি। ইস্পাত হচ্ছে অনমনীয় বস্তুর উত্তম উদাহরণ। অর্থাৎ একটা বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে, সে তার অবস্থার বিকৃতি না ঘটিয়েই সেই পীড়নটাকে সহ্য করে নিচ্ছে। এই যে ধর্মটা, এই যে বৈশিষ্ট্যটা, সেটাই হচ্ছে বস্তুর স্টিফনেস। এরপরে আসছে ডাকটিলিটি। ওকে, তো ডাকটিলিটি নিয়ে আমরা আলোচনা করব। ডাকটিলিটি বাংলা করা হচ্ছে প্রসার্যতা। অর্থাৎ বস্তু যে ধর্মের জন্য বস্তুকে টান প্রয়োগ করলে বস্তু তার নমনীয় সীমার মধ্যে না ছিঁড়ে ক্রমাগত লম্বা হতে থাকে, সেই ধর্মকে বলা হয় ডাকটিলিটি বা প্রসার্যতা। নির্দিষ্ট দৈর্ঘ্যের নমুনায় টান প্রয়োগে ছিঁড়া পর্যন্ত লম্বা হওয়ার শতকরা হার দ্বারা এই ডাকটিলিটির পরিমাপ করা হয়। যেমন তামা, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের নমুনায় টান প্রয়োগে ছিঁড়ে না যাওয়া পর্যন্ত লম্বা হওয়ার শতকরা হার দ্বারা আমরা ডাকটিলিটি পরিমাপ করে থাকি। এর পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি ম্যালিবিলিটি বা ঘাতসহতা। ম্যালিবিলিটি বা ঘাতসহতা মূলত এটা হচ্ছে বস্তুর যে ধর্মের জন্য বস্তুতে চাপ প্রয়োগ করলে প্লাস্টিক ডিফর্মেশন ঘটতে থাকে। প্লাস্টিক ডিফর্মেশন বাংলায় বলা হচ্ছে নমনীয় বিকৃতি। প্লাস্টিক ডিফর্মেশন ঘটতে থাকে, অর্থাৎ চাপ প্রয়োগে বস্তু বিচূর্ণ না হয়ে বিস্তৃতি লাভ করতে পারে যে ধর্মের জন্য, সেই ধর্মটাকে বলা হচ্ছে ম্যালিবিলিটি। অর্থাৎ একটা বস্তু চাপ প্রয়োগ করা হচ্ছে বাইরে থেকে কিন্তু সে ভেঙে যাবে না, বিচূর্ণ না হয়ে সে তার
বিস্তৃতি লাভ করতে পারবে, সেই ধর্মটাকে বলা হচ্ছে ম্যালিবিলিটি। যেমন পেটা লোহা, যেটা রট আয়রন বাংলা যেটাকে বলা হয় পেটা লোহা, সেটা যেহেতু ম্যালিবিলিটিটা বেশি, এই জন্য এটাকে হাতুড়ি পিটিয়ে আমরা আর শিটে কনভার্ট করতে পারি। আমরা যে বিভিন্ন ধরনের যে স্টিল বা আয়রনের যে লোহার শিট ব্যবহার করে থাকি বিভিন্ন পারপাসে, এই শিটগুলো কিন্তু রট আয়রন থেকে তৈরি করা হয়। তো রট আয়রনটাকে কি করা হচ্ছে যে সেটা কিন্তু চাপ প্রয়োগে সেটাকে হাতুড়ি পিটিয়ে শিটে পরিণত করা হচ্ছে, একটা রট আয়রনের দণ্ডকে গলিয়ে বা যেভাবেই হোক না কেন। এখন এখানে যেটা হচ্ছে যে বস্তু চাপ প্রয়োগ করা হচ্ছে বা বল প্রয়োগ করা হচ্ছে, বাট তার একটা ডিফরমেশন ঘটছে, কিন্তু সেটা নমনীয় ডিফরমেশন বা প্লাস্টিক ডিফরমেশন, অর্থাৎ সেটা নমনীয়ভাবেই ডিফর্ম হচ্ছে, অর্থাৎ বস্তুটা ভেঙে যাচ্ছে না কিন্তু নিজে বিস্তৃতি লাভ করছে, সেটাকে আমরা বলছি ম্যালিবিলিটি। এরপর আসছে হার্ডনেস। হার্ডনেসের ব্যাপারে বলা হচ্ছে যে নর্মালি হার্ডনেস বা টাফনেস যেটাই বলি না কেন, হার্ডনেসের আরেকটা বলা হচ্ছে টাফনেস বা কাঠিন্যটা, যেটা হলো যে হার্ডনেসটা আসলে বস্তুটাকে কোনো কারণে আঘাত করা হচ্ছে, কিন্তু আঘাতেও তার কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ কেউ একজন আপনাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে বা কেউ আপনাকে মুষ্টি পাকিয়ে ঘুষি দিচ্ছে বা ঘুষি মারছে, বাট আপনার মধ্যে কোনো রেসপন্স নাই, আপনার কিছুই হচ্ছে না। দিস ইজ আপনার হার্ডনেসটা বেটার বা আপনার হার্ডনেসটা বেশি। আমরা যেটাকে পদার্থের ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে বলে থাকি, হার্ডনেস বা টাফনেসটা হচ্ছে বস্তু যে ধর্মের জন্য আঘাতেও অবিচল থাকে তাকেই বলা হচ্ছে টাফনেস বা কাঠিন্য। বস্তুকে আঘাত করলে আঘাতের কিছু শক্তি বস্তুতে শোষিত হয়, ফলে কিছু কাজ হয় এবং এই কাজ গড় পীড়ন এবং বিকৃতির গুণফলের সমান। ফলে যে বস্তু অধিক পীড়ন নিতে পারে এবং এতে অধিক বিকৃতি ঘটাতে পারে তার কাঠিন্যও অধিক হয়ে থাকে। এরপরে আসছে ব্রিটলনেস বা ভঙ্গুরতা। ব্রিটলনেসের ব্যাপারে আসছে, ব্রিটলনেস বা ভঙ্গুরতা বলা হচ্ছে যে বস্তু ভেঙে যায় খুব সহজেই, কোনো প্রকার সামান্য বিকৃতি না হয়ে। যেমন যদি আমরা কাছে যদি আমরা বল প্রয়োগ করি বা ঢালাই লোহা বা কংক্রিটের ক্ষেত্রে যদি ব্যাপারটা দেখি, তো আমরা যে ঘাত সহতা বা ম্যালিবিলিটি দেখেছি প্রথম ধাপে, ম্যালিবিলিটির ঠিক রিভার্স হচ্ছে ব্রিটলনেস। অর্থাৎ ব্রিটলনেসটাকে বাংলায় বলা হচ্ছে ভঙ্গুরতা। বস্তুর যে ধর্মের জন্য বস্তুর উপর বল প্রয়োগ করলে বিকৃতি ব্যতিরেকেই বা সামান্য বিকৃতিতেই বস্তু ভেঙে বা ছিঁড়ে যায়, সেটাকে আমরা বলছি, সেই ধর্মটাকে বলছি ব্রিটলনেস। তো আমাদের ব্রিটলনেসটা হচ্ছে ম্যালিবিলিটির ঠিক রিভার্স বা ইনভার্স। যে সকল বস্তুর বিকৃতি 0.05 এর কম, ওই সকল বস্তুগুলোকে আমরা ব্রিটল ম্যাটেরিয়াল বা ভঙ্গুর বস্তু হিসেবে চিহ্নিত করে থাকি। যেমন কাচের যে বিকৃতি সেটা হচ্ছে 0.05 বা তার কম। যে সকল বস্তুর ভঙ্গুরতা বা যেটা বিকৃতির পরিমাপ, বিকৃতি যদি 0.05 এর কম হয় তাহলে সেগুলোকে আমরা ব্রিটল ম্যাটেরিয়ালস বলে থাকি। রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপন ক্ষমতা, আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি স্থিতিস্থাপকতা নিয়ে। তো রেজিলিয়েন্সটা বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর শক্তি সঞ্চয়ের ক্ষমতাকেই রেজিলিয়েন্স বলা হয়। আনুপাতিক সীমা পর্যন্ত প্রতি একক আয়তনের পীড়ন এবং বিকৃতির গুণফল দ্বারা, পীড়ন এবং বিকৃতির গুণফল দ্বারা কাজ বোঝানো হয়। অর্থাৎ স্থিতিস্থাপন ক্ষমতা হচ্ছে যে গড় প্রয়োগ কৃত বল গুণ বিকৃতি, সেটাই হচ্ছে স্থিতিস্থাপন ক্ষমতা বা রেজিলিয়েন্স। এরপরে সর্বশেষ যে টার্মসটা আসছে ক্রিপের ক্ষেত্রে নর্মালি আমরা বলেছি যে কোনো আমরা যদি বিম বা কলাম চিন্তা করি, যে কোনো কলামে আমরা যদি দীর্ঘদিন কিন্তু তার উপরে তার কলামের উপরে যে ওজনগুলো আছে তার জন্য একটা বল প্রয়োগ হতে থাকে দীর্ঘকাল যাবত, যেটাকে আমরা বলছি দীর্ঘকাল যাবত অপরিবর্তনীয় স্থির বল। তাহলে যেটা হয় যে ধীরে ধীরে এটার বিকৃতি ঘটতে থাকে, এই বিকৃতিটাকে বলা হচ্ছে ক্রিপ বা মন্থর বিকৃতি। তো যদি আমরা এটাকে আরও ভালোভাবে ডিফাইন করতে, যেমন বিম কলাম বা আরসিসি যেগুলো আছে সেগুলোতে দীর্ঘকাল যাবত যদি অপরিবর্তনীয় স্থির বল প্রয়োগ করা অবস্থায় থাকে তাহলে ধীরে ধীরে এতে বিকৃতি ঘটতে থাকে। এরূপ বিকৃতিকে আমরা বলছি মন্থর বিকৃতি বা ক্রিপ। দীর্ঘদিন যাবত এরূপ বিকৃতি ঘটতে থাকলে যন্ত্রাংশ বা কাঠামোর স্থায়িত্ব নষ্ট হয়ে যায়। কাঠামোর উপর স্থির ভার অর্পিত হওয়ার পর যে বিকৃতি দেখা দেয় তা স্থির বিকৃতিতে থাকে এবং এই বিকৃতির অস্থিতিস্থাপক অংশ কমে যায়। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্তের পর অপরিবর্তনীয় স্থির ভারের প্রভাবে ধীরে ধীরে বিকৃতির পরিমাণ বাড়তে থাকে এবং এর প্রভাবে আমাদের স্ট্রাকচারটা নষ্ট হয়। এই যে দ্বিতীয় স্তরের বিকৃতির ধাপ সেটাকে আমরা বলছি ক্রিপ। আচ্ছা, এটা গেল ক্রিপ। তো আমরা যখন প্রপার্টিস অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়তে যাচ্ছি তখন আমাদের ম্যাটেরিয়ালস মেকানিক্যাল প্রপার্টিস নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের
আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে হবে, আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। আমাদের স্ট্রেস নিয়ে, স্ট্রেইন নিয়ে আলোচনা করতে হবে। ইলাস্টিসিটি বলতে কি বোঝায়, ইয়ং এর যে মডুলাস অফ ইলাস্টিসিটি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাল্ক মডুলাস, মডুলাস অফ মডিউলস অফ রিজিডিটি, পয়সনস রেশিও, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা অলরেডি ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে আলোচনা করে ফেললাম। এরপরে আসছে আমাদের কেমিক্যাল প্রপার্টিসগুলোর যে করেশন রেজিস্ট্যান্স, অ্যাসিডিটি, অ্যালকালিনিটি বা কেমিক্যাল কম্পোজিশন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো আমাদের এই যে কেমিক্যাল প্রপার্টিস বা রাসায়নিক ধর্মগুলি, যেমন করেশন রেজিস্ট্যান্স বা ক্ষয়রোধিতা, করেশন মানে হচ্ছে ক্ষয়, তো করেশন রেজিস্ট্যান্স বা ক্ষয়রোধিতা, অ্যাসিডিটি বা অম্লত্ব এবং অ্যালকালিনিটি বা ক্ষারত্ব এবং কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক গঠন, এগুলোকে আমরা কেমিক্যাল প্রপার্টি হিসেবে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে ক্লাসিফাই করছি। এরপর আসছে তাপীয় ধর্মাবলী বা থার্মাল প্রপার্টিস। এখানে থার্মাল প্রপার্টিসে আমরা আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিটকে ক্লাসিফাই করেছি থার্মাল প্রপার্টি হিসেবে। থার্মাল এক্সপানশন বা তাপীয় প্রসারণ, তাপের ফলে যে কোনো পদার্থের প্রসারণ ঘটে সেটাকে আমরা থার্মাল এক্সপানশন বলছি। এবং কি পরিমাণ তাপ কন্ডাক্ট করতে পারে সেটাকে আমরা বলছি কন্ডাক্টিভিটি। তাপ হতে পারে বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হতে পারে। এখানে যদি থার্মাল প্রপার্টিসে কন্ডাক্টিভিটিটাকে বলছে, এখানে মূলত থার্মাল কন্ডাক্টিভিটিটাকে বিবেচনা করা হচ্ছে বা তাপ পরিবাহিতা। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কন্ডাক্টিভিটি বলতে আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি না, এখানে যেহেতু থার্মাল প্রপার্টিসে ক্লাসিফাই করা হয়েছে, এটা মূলত থার্মাল কন্ডাক্টিভিটি বিবেচনা করা হয়েছে। তো এটা গেল হচ্ছে থার্মাল প্রপার্টিস। এরপর আসছে ম্যাগনেটিক প্রপার্টিস বা বৈদ্যুতিক বা ম্যাগনেটিক প্রপার্টিস হচ্ছে চুম্বকীয় ধর্মাবলী। এখানে প্রথম হচ্ছে পারমিয়াবিলিটি, বাংলা যেটাকে বলা হয় চুম্বকীয় ভেদ্যতা, এবং কোহেসিভ ফোর্স বা চুম্বকীয় আবেশ, এবং হিস্টেরেসিস। তো এগুলো নিয়ে ডিটেলস আমাদের জানতে হবে না, জাস্ট এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে যে ম্যাগনেটিক প্রপার্টিস হচ্ছে পারমিয়াবিলিটি, কোহেসিভ ফোর্স এবং হিস্টেরেসিস। তো এরপর আসছে ইলেকট্রিক্যাল প্রপার্টিস, এখানেও কন্ডাক্টিভিটি আছে। তো ইলেকট্রিক্যালের যে কন্ডাক্টিভিটি সেটা বলতে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিকে বোঝানো হয়েছে যে একটা ইলেকট্রিক্যাল প্রপার্টিস কি পরিমাণ ইলেকট্রিসিটি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কন্ডাক্ট করতে পারবে। ডাই ইলেকট্রিক পারমিটিভিটি বা পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা বা পারমিটিভিটি বা পরাবৈদ্যুতিক ডাইইলেকট্রিক পারমিটিভিটি বা পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা, সেটার মান কত, ডাইইলেকট্রিক স্ট্রেংথ, পরাবৈদ্যুতিক ক্ষমতা। তো এখানে বৈদ্যুতিক ধর্মাবলীতে আমরা যেটাকে বলি তড়িৎ প্রতিরোধ ক্ষমতা কতখানি, তড়িৎ পরিবহন ক্ষমতা কতখানি, যেটা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আর প্রথম যেটা আমরা বলছি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি ঠিক উল্টাটা হচ্ছে রেজিস্টিভিটি। সো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা কেমন সেটা একটা ইলেকট্রিক্যাল প্রপার্টিস, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটিটা কেমন সেটা যেটা আমরা ডাইইলেকট্রিক পারমিটিভিটি বলছি, ডাইইলেকট্রিক স্ট্রেংথ বা পরাবৈদ্যুতিক ক্ষমতা কতখানি, যেটা তড়িৎ পরিবহন ক্ষমতা কতখানি, তড়িৎ সঞ্চালন শক্তি কতখানি, এগুলোকে আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিস হিসেবে দেখাচ্ছি। তো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি স্ট্রেংথ বলতে কি বোঝায়। আমরা যখন আলোচনা করছিলাম মেকানিক্যাল প্রপার্টিস নিয়ে, সেখানে আমরা স্ট্রেংথ নিয়ে কথা বলেছি। স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে ইট ইজ দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল দ্যাট রিপ্রেজেন্টস ইটস অ্যাবিলিটি টু রেজিস্ট ইন্টারনাল ফোর্সেস বা স্ট্রেসেস। শুধু আসলে এখানে বলা হচ্ছে ইন্টারনাল ফোর্স, বা আসলে ইন্টারনাল ফোর্স শুধু না, এক্সটার্নাল ফোর্সও এখানে ইনক্লুডেড। বলা হচ্ছে এক্সটার্নাল ফোর্সেস, ইন্টারনাল স্ট্রেসেস। যে একটা ম্যাটেরিয়াল ইন্টারনাল ফোর্স বা ইন্টারনাল স্ট্রেস বা এক্সটার্নাল ফোর্স কি পরিমাণ প্রতিরোধ করতে পারবে, সেই ক্ষমতাটাকে, সেই অ্যাবিলিটিটাকে বলা হচ্ছে স্ট্রেংথ। তো তিনটা বেসিক স্ট্রেংথ এখানে বলা হচ্ছে, দ্য থ্রি বেসিক স্ট্রেংথস অফ ম্যাটেরিয়াল, দ্য টাইপ অফ ফোর্স টু হুইচ দ্য ম্যাটেরিয়ালস টু বি সাবজেক্টেড মাস্ট বি নোন। আমাদের যে কম্প্রেসিভ স্ট্রেংথ আছে, কারণ কম্প্রেসিভ স্ট্রেংথ আসলে আমাদের আসছে কম্প্রেসিভ স্ট্রেস থেকে। আমরা জানি যে এখানে স্ট্রেস বলতে কি বোঝায়, বস্তুর উপর বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা হয় তাহলে এর ভেতরে একটা প্রতিরোধী বলের উদ্ভব হয়, এই প্রতিরোধী বলটাকে বলা হচ্ছে স্ট্রেস বা পীড়ন। অর্থাৎ পীড়নটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, পীড়নকে আমরা প্রকাশ করি প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, অর্থাৎ বলটা কোন যে পৃষ্ঠের উপর প্রয়োগ করা যায় সেই পৃষ্ঠের ক্ষেত্রফল। সো এখানে আমরা জানি যে তিন ধরনের স্ট্রেস তৈরি হয়, কম্প্রেসিভ স্ট্রেস, আমরা বলছি টেনসাইল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস। সো এই তিন ধরনের স্ট্রেসের জন্য আমাদের স্ট্রেংথটাও হবে তিন ধরনের। তো স্ট্রেসটাকে আমরা নর্মালি ডিফাইন করে থাকি এইভাবে যে স্ট্রেস ইজ দ্য ইন্টেন্সিটি অফ ইন্টারনাল ফোর্স ডেভেলপড। স্ট্রেস হচ্ছে জাস্ট ইন্টেন্সিটি অফ ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্সের ইন্টেন্সিটি যখন when an external force is applied on an engineering material.
যখন একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের উপর এক্সটার্নাল বল প্রয়োগ করা হয় তখন বস্তুর মধ্যে যে ইন্টারনাল ফোর্স ডেভেলপ হয় তার ইন্টেন্সিটিটাই হচ্ছে স্ট্রেস। নর্মালি স্ট্রেসটাকে আমরা S=P/A সমীকরণ দিয়ে প্রকাশ করি, যেটা আমাদের টেক্সট বই ডক্টর এম এ আজিজের 4 নম্বর পৃষ্ঠায় প্রথম সমীকরণ 1.1। S=P/A, এসটা হচ্ছে স্ট্রেস, পিটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড এবং এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য সারফেস অন হুইচ দ্য ফোর্স P ইজ অ্যাপ্লাইড। তো স্ট্রেসকে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি বা পিএসআই, যেটা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, স্ট্রেসটাকে আমরা পিএসআই দিয়ে প্রকাশ করে থাকি। একক স্ট্রেসের একককে পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চি বা পিএসআইতে প্রকাশ করে থাকি। তো আমাদের স্ট্রেসের ব্যাপারে আমরা বলছিলাম যে 3 ধরনের বেসিক টাইপস স্ট্রেস আছে, টাইপ অফ স্ট্রেস আছে: কম্প্রেসিভ স্ট্রেস, টেনসাইল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস। তো কম্প্রেসিভ, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস বা যেটা আমরা এখানে 3টে স্ট্রেংথ কথা বলেছি, আসলে এই স্ট্রেংথটা হচ্ছে আমাদের এই স্ট্রেসটা প্রতিরোধ করার ক্ষমতা। সো কম্প্রেসিভ স্ট্রেস প্রতিরোধ করার ক্ষমতাকে আমরা বলছি কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেসটাকে প্রতিরোধ করার ক্ষমতাকে আমরা বলছি টেনসাইল স্ট্রেংথ এবং শিয়ার স্ট্রেংথ হচ্ছে শিয়ার স্ট্রেসকে প্রতিরোধ করার ক্ষমতা। এখন প্রশ্ন হচ্ছে যে টেনসাইল স্ট্রেস বলতে কি বোঝায়? টেনসাইল স্ট্রেস একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের উপরে এই ধরনের স্ট্রেসটা কখন ইনডিউসড হয়? যখন সে একটা টেনসাইল ফোর্স বা টান বলের সম্মুখীন হয় তখন। ওকে, তো আমরা টেনসাইল স্ট্রেংথ বা টেনসাইল যে এখানে আমরা টেনসাইল স্ট্রেংথের কথা বলছি। তো টেনসাইল স্ট্রেংথে আমরা একটা জিনিস দেখব, টেনসাইল স্ট্রেংথ তখনই বস্তু প্রদর্শন করবে যখন সে টেনসাইল স্ট্রেসের মুখোমুখি হবে। টেনসাইল স্ট্রেসের মুখোমুখি তখনই হবে যখন সে টেনসাইল ফোর্সের মুখোমুখি হবে। সো টেনসাইল স্ট্রেস বলতে এমন এক ধরনের স্ট্রেসকে বোঝানো হয় যে একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে যখন টেনসাইল ফোর্স বা টান বলের সম্মুখীন হয় তখন বস্তুটার মধ্যে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের মধ্যে যে স্ট্রেস উদ্ভূত হয় সেটাকে আমরা বলছি টেনসাইল স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে যখন একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কম্প্রেসিভ ফোর্স বা চাপ বলের মুখোমুখি হয়, সংকোচনশীল বলের মুখোমুখি হয়, তখন তার মধ্যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের মধ্যে যে স্ট্রেস তৈরি হয় সেটাকে আমরা বলছি কম্প্রেসিভ স্ট্রেস। আরেকটা ছিল শিয়ার স্ট্রেস, আর শিয়ার স্ট্রেংথ বলতে বোঝায় যে শিয়ার স্ট্রেস কতখানি সে সহ্য করতে পারবে। তো শিয়ার স্ট্রেস যখন when a part of an engineering material tends to slide over another portion at a given section, the fibers at the section are slide to be shear. এখানে বলা হচ্ছে শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে যখন একটা part of an engineering material tends to slide over the another portion, একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল যখন অন্য একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা ওই সেম ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের একটা অংশ যখন আরেকটা অংশের উপর দিয়ে চলার চেষ্টা করে, স্লাইড ওভার অ্যানাদার পোর্শনের উপর দিয়ে স্লাইড হওয়ার চেষ্টা করে, তখন ফাইবার্স অ্যাট দ্য সেকশন স্লাইড টু বি শিয়ার। এখানে বলা হচ্ছে যে তখন কি হয়, নিচের ধর একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস প্রত্যেকটা কণা যখন একটা কণা আরেকটা কণার উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এই নিচের কণা উপরের কণার উপরে এক ধরনের স্ট্রেস প্রয়োগ করে, আর উপরের স্তরটা বা উপরের কণাগুলো নিচের কণার উপরে এক ধরনের স্ট্রেস তৈরি করে। এটাকে আমরা বলছি শিয়ার স্ট্রেস। তো শিয়ার স্ট্রেস নর্মালি আমরা বের করে থাকি শিয়ার লোড ডিভাইডেড বাই এরিয়া আন্ডার শিয়ার। তো এই ছিল টপিকস আমাদের স্ট্রেইন যে টার্মসটা আসছে, যে যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়ে থাকে বস্তুর উপরে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের উপরে, তখন শুধু যে স্ট্রেস ইনডিউসড হয় সেটা না, আমাদের যে শেপ অ্যান্ড সাইজ অফ দ্য ম্যাটেরিয়াল সেটাও কিন্তু পরিবর্তন হয়। তো স্ট্রেইনটা হচ্ছে জিওমেট্রিক্যাল ডিফরমেশন অফ এ ম্যাটেরিয়াল ডিউ টু অ্যাপ্লিকেশন অফ অ্যান এক্সটার্নাল ফোর্স। তো স্ট্রেইনটা হচ্ছে সেই বিকৃতির পরিমাপটা, আমরা এখানে ফাইবার হিসেবে উল্লেখ করছি, যে যখন প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমরা ধরে নিচ্ছি অসংখ্য ফাইবারের সমন্বয়ে গঠিত। সো একটা ফাইবার যখন অন্য একটা ফাইবার উপর দিয়ে চলার চেষ্টা করে, তখন নিচের ফাইবারটা উপরের ফাইবারকে শিয়ার স্ট্রেস প্রয়োগ করে, উপরের ফাইবারটা নিচের ফাইবারটাকে শিয়ার স্ট্রেস প্রয়োগ করে। এখন স্ট্রেইনটা হচ্ছে যে এই যে স্ট্রেস, যেহেতু স্ট্রেস এক ধরনের বল, সো এই স্ট্রেসের ফলে বস্তুর মধ্যে কী ধরনের বিকৃতি আসলো সেই বিকৃতির পরিমাপ, অর্থাৎ মেজারমেন্ট অফ ডিফরমেশন ইজ কল্ড স্ট্রেইন, মেজার অফ দ্য ডিফরমেশন। আচ্ছা, এখানে বলা হয় যে স্ট্রেইন ইজ দ্য মেজার অফ দ্য ডিফরমেশন প্রডিউসড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্স। আচ্ছা, এখন ভ্যালু অফ দ্য স্ট্রেইন আমরা কোনো ডিমেনশনাল ইউনিট দিয়ে প্রকাশ করব না, স্ট্রেইনকে
আমরা সমীকরণ আকার প্রকাশ করি, যেটা বইয়ের 5 নম্বর পৃষ্ঠাতে আছে, ইকুয়াল টু x/l। এটা হচ্ছে স্ট্রেইন, এক্সটা হচ্ছে এক্সটেনশন বা শর্টেনিং অফ লেংথ, লেংথের সংকোচন বা প্রসারণ, ডিভাইডেড বাই অরিজিনাল লেংথ, অর্থাৎ দৈর্ঘ্যটা এক্সটেনশন কতখানি হলো বা শর্টেনিং হলো কত, ডিভাইডেড বাই তার অরিজিনাল লেংথ। এই দুটো রেশিওটাকে আমরা বলছি স্ট্রেইন। তো স্ট্রেইনটা আবার 3 ধরনের, টেনসাইল স্ট্রেইন, কম্প্রেসিভ স্ট্রেইন এবং শিয়ার স্ট্রেইন। দ্যাট মিনস কম্প্রেসিভ স্ট্রেসের ফলে যে ডিফরমেশনটা হয় সেটাকে আমরা বলছি কম্প্রেসিভ স্ট্রেইন, টেনসাইল স্ট্রেসের ফলে যে ডিফরমেশনটা হয় সেটাকে আমরা বলছি টেনসাইল স্ট্রেইন, এবং শিয়ার স্ট্রেসের ফলে যে ডিফরমেশনটা হয় সেটাকে আমরা বলছি শিয়ার স্ট্রেইন। ওকে, তো এরপর আমরা যে ইলাস্ট্রিসিটি আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। নর্মালি to return to its original shape and size after the load is released. After the load is released, এই যে যখন এক্সটার্নাল বল প্রয়োগ করা হলো, যে কোনো বস্তুর ক্ষেত্রে এক্সটার্নাল বল প্রয়োগ করা হলে বস্তুটা পরিবর্তন আসবে তার আকার আকৃতিতে। যখন এক্সটার্নাল বলটাকে রিমুভ করা হবে তখন ম্যাটেরিয়ালসটা যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, তাহলে এই যে ফিরে আসার ধর্ম সেটাকে আমরা বলছি ইলাস্ট্রিসিটি। এবং ইলাস্ট্রিসিটিটা আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। প্লাস্টিসিটি আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। প্লাস্টিসিটিটা হচ্ছে ইলাস্ট্রিসিটির ঠিক অপোজিট। সো পারফেক্টলি প্লাস্টিক ম্যাটেরিয়াল ডাজ নট রিটার্ন, এই যে লাইনটা এটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা পারফেক্টলি প্লাস্টিক ম্যাটেরিয়াল ডাজ নট রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ when the load causing deformation is removed। অর্থাৎ যে লোডটার কারণে ডিফরমেশনটা ঘটছিল সেটা যদি রিমুভ করা হয় তারপরেও বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসে না, এই যে ধর্মটা সেটাকে আমরা বলছি প্লাস্টিসিটি। তো এরপরে আসছি ম্যালিবিলিটি, আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, আমরা জাস্ট আবার একটু রিভিউ দেখি। ম্যালিবিলিটিটা বলা হচ্ছে যে প্লাস্টিক ডিফরমেশন অফ এ ম্যাটেরিয়াল when subjected to compression। যখন আমরা কম্প্রেশনের বলা হচ্ছে যে প্লাস্টিসিটিটা হচ্ছে নমনীয়তা, যে নমনীয়ভাবে বস্তু plastic deformation, this property permits plastic deformation of a material when subjected to compression। ধরো কম্প্রেশন করা হচ্ছে, সে কম্প্রেসড হচ্ছে, বস্তু যে ধর্মের জন্য বাইরে থেকে বল প্রয়োগের ফলে যে বিকৃতিটা হচ্ছে বস্তুর বল প্রয়োগ, আমরা যেটা বলছি যে যদি এক্সটার্নাল বল প্রয়োগ করা হয় বস্তুর আকার বা আকৃতিতে পরিবর্তন আসবে, বাট পরিবর্তন আসলেও আমরা এক্সটার্নাল ফোর্স সরিয়ে নেওয়ার পরেও সেটা আর আগের অবস্থায় ফিরে আসছে না, এই ধর্মটাকে আমরা বলছি প্লাস্টিসিটি। এবং আমরা এই প্লাস্টিসিটি ধর্মের কারণে আমাদের যে রড আয়রন আছে সেটাকে আমরা এখানে বলছি ম্যাটেরিয়ালস, যেগুলোকে আমরা হ্যামারিং করি বা হাতুড়ি দিয়ে পিটিয়ে থিন শিটে পরিণত করি, সেগুলো আসলে ম্যালিবল ম্যাটেরিয়ালস। কারণ আমরা যে রড আয়রনটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমরা যে ধাতব শিটে পরিণত করছি, আমরা পরিণত করতে পারছি এই ম্যালিবিলিটি বৈশিষ্ট্যের কারণে। ব্রিটলনেস বা যেটাকে আমরা বাংলায় বলছি ভঙ্গুরতা, অপোজিট প্রপার্টি অফ ম্যালিবিলিটি, যে এটা ভেঙে যাবে, ভঙ্গুরতা। ওকে, কাস্ট আয়রন বা আমরা যদি চিন্তা করি কাচের কথা, কাস্ট আয়রন সেটা একটা ব্রিটল ম্যাটেরিয়াল। আবার আমরা যদি কাচের কথা চিন্তা করি সেটাও একটা ব্রিটল ম্যাটেরিয়াল। আবার যদি আমরা চিন্তা করি কংক্রিটের কথা, সেটাও একটা ব্রিটল ম্যাটেরিয়াল। তো কাস্ট আয়রন হোক, যেটাকে আমরা বলছি কাস্ট আয়রন বা ঢালাই লোহা, কংক্রিট বা গ্লাস, এগুলো সবই আসলে ব্রিটল ম্যাটেরিয়াল। তো টেকনিক্যালি বা যদি আমরা ম্যাথমেটিক্যালি চিন্তা করি তাহলে যে সকল বস্তুর বিকৃতি বা ডিফরমেশনটা 0.05 বা তার কম, সেই সকল বস্তুগুলোকে আমরা ব্রিটল ম্যাটেরিয়াল বলে থাকি। তো স্টিফনেস যেটা ছিল, স্টিফনেস বা অনমনীয়তা আমরা অলরেডি পড়ে ফেলেছি। অনমনীয়তা হচ্ছে রেজিস্ট্যান্স অফ এ ম্যাটেরিয়াল। ইলাস্টিক রেঞ্জের মধ্যেও ডিফরমেশন হতে প্লাস্টিক ম্যাটেরিয়ালের যে রেজিস্ট্যান্স বা বাধা সেটাকে আমরা বলছি স্টিফনেস বা অনমনীয়তা। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর যে প্রতিরোধ ডিফরমেশনটাকে প্রতিরোধ করার যে চেষ্টা সেটাকে আমরা বলছি, সেই বৈশিষ্ট্যটাকে বলছি স্টিফনেস। এখন জেনারেলি একটা ডাকটাইল ম্যাটেরিয়ালসের স্টিফনেস পরিমাপ করা হয়ে থাকে মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে, মডুলাস অফ ইলাস্টিসিটি বা দৃঢ়তা গুণাঙ্ক দিয়ে। দৃঢ়তা গুণাঙ্ক মডুলাস অফ, যেটা আমরা বলছি মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটা
স্থিতিস্থাপক গুণাঙ্ক দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। মডুলাস অফ প্লাস্টিসিটির সাহায্যে আসলে পরিমাপ করা হয় আমাদের স্টিফনেস। তো মডুলাস অফ প্লাস্টিসিটি বলতে কি বোঝায় আসলে? মডুলাস অফ প্লাস্টিসিটি হচ্ছে একটা ধ্রুবক যেটাকে ই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এটাকে কখনো কখনো ইয়ং এর মডুলাস অফ প্লাস্টিসিটিও বলা হয়ে থাকে। তো যেটা হচ্ছে যে পীড়ন এবং বিকৃতির যে রেশিও, এই রেশিওটাকে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ প্লাস্টিসিটি সমান হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এটাকে ই দিয়ে প্রকাশ করা হয় এবং বিভিন্ন বস্তুর মডুলাস অফ ইলাস্টিসিটি ভিন্ন ভিন্ন। তো এই মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে বস্তুর স্টিফনেস পরিমাপ করা হয়ে থাকে। ডাক্টিলিটি বলা হচ্ছে প্রসার্যতা। আমরা অলরেডি ডাক্টিলিটি ইন্ডিকেটস অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল টু ডিফর্ম ইন এ প্লাস্টিক রেঞ্জ উইদাউট ব্রেকিং। না ভেঙে ডিফর্ম হবে, না ছিঁড়ে ক্রমাগত লম্বা হয়ে যাওয়ার যে ধর্মটা, সেটা হচ্ছে ডাক্টিলিটি। নো অ্যাকুরেট মেজার্স অফ ডাক্টিলিটি এক্সিস্ট। ডাক্টিলিটির আসলে কোনো অ্যাকুরেট মেজার নাই এই মুহূর্তে। কম্পারেটিভ পারপাসের জন্য ডাক্টিলিটিকে আমরা যেভাবে ডিফাইন করে থাকি সেটা হচ্ছে পার্সেন্টেজ ইলংগেশন অফ এ টেনসাইল স্পেসিমেন অ্যাট ফ্র্যাকচার ফর এ স্পেসিফাইড লেংথ। স্পেসিফাইড লেংথের জন্য আমরা ডাক্টিলিটিটা জাস্ট নির্দিষ্ট দৈর্ঘ্যের নমুনায়, জাস্ট স্পেসিফাইড লেংথে আমরা কি করি, নির্দিষ্ট দৈর্ঘ্যের নমুনায় টান প্রয়োগে ছেঁড়া পর্যন্ত, পার্সেন্টেজ ইলংগেশন অফ এ টেনসাইল স্পেসিমেন অ্যাট ফ্র্যাকচার পর্যন্ত, ছেঁড়া পর্যন্ত, ছিঁড়ে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট দৈর্ঘ্যের স্পেসিফাইড লেংথে নির্দিষ্ট দৈর্ঘ্যের নমুনায় টান প্রয়োগে ছেঁড়া পর্যন্ত লম্বা হওয়ার শতকরা হার দ্বারাই আমরা ডাক্টিলিটি পরিমাপ করে থাকি। ওটাই বলা হচ্ছে যে নির্দিষ্ট দৈর্ঘ্যের নমুনায় আমরা ফর এ স্পেসিফাইড লেংথ, নির্দিষ্ট দৈর্ঘ্যের নমুনায় আমরা কি করছি, টেনসাইল স্পেসিমেন যে টান প্রয়োগ করা হচ্ছে, নমুনা টান প্রয়োগে ইলংগেশন অফ এ টেনসাইল স্পেসিমেন। ইলংগেশন মানে হচ্ছে লম্বা হওয়া। ইলংগেশন অফ এ টেনসাইল স্পেসিমেন, আমরা যে নমুনা টান প্রয়োগ করেছি বা নমুনায় যে টেনসাইল স্পেসিমেন, আমরা একটা নির্দিষ্ট নমুনা বা নমুনা নিয়েছি। নমুনা মানে হচ্ছে যে আমরা একটা ম্যাটেরিয়ালস নিয়েছি, ডাক্টাইল ম্যাটেরিয়ালস। সেই ম্যাটেরিয়ালসটা একটা নির্দিষ্ট টান বলে ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কতখানি লম্বা হয়েছে তার শতকরা হার দ্বারাই পরিমাপ করি। ওটাই বলা হচ্ছে পার্সেন্টেজ, শতকরা হার দ্বারা পরিমাপ করি। ইলংগেশন লম্বা হওয়া পর্যন্ত। তারপরে টেনসাইল স্পেসিমেন, যে আমাদের যে নমুনা দেওয়া হয়েছে, যে ম্যাটেরিয়ালস ডাক্টাইল ম্যাটেরিয়ালস দেওয়া আছে, সেই ম্যাটেরিয়ালসটা ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত ফর এ স্পেসিফাইড লেংথ, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা স্পেসিমেন বা নমুনা ব্যবহার করা হয়েছে, সেটা ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কতখানি লম্বা হবে তার শতকরা হার দ্বারাই ডাক্টিলিটি পরিমাপ করা হয়ে থাকে। টাফনেসটা হচ্ছে জাস্ট অ্যাবিলিটি টু অ্যাবজর্ব টু রিলিজ এনার্জি ইন দ্য প্লাস্টিক রেঞ্জ। ওকে, তো টাফনেস বা কাঠিন্যটা বলা হচ্ছে যে ধর্মের জন্য বস্তু আঘাতে অবিচল থাকে। তার মানে আঘাতে অবিচল থাকা মানে কি, তাকে যে অ্যাবজর্ব টু রিলিজ এনার্জি ইন দ্য প্লাস্টিক রেঞ্জ, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বা নমনীয় রেঞ্জের মধ্যে বস্তুতে আঘাত করলে আঘাতের যে কিছু শক্তি সেটা বস্তুতে শোষিত হয়, বস্তু শোষণ হওয়া মানে কি, তার কিছু কাজ হচ্ছে। সো ওটাই বলা হচ্ছে এই যে প্রপার্টিটা, যেটা ম্যাচিউরস দ্য অ্যাবিলিটি টু অ্যাবজর্ব টু রিলিজ এনার্জি ইন দ্য প্লাস্টিক রেঞ্জ, সেটাকে আমরা বলছি টাফনেস। ফ্যাটিক যেটা হচ্ছে যে বস্তু যে ধর্মের জন্য বস্তু পূর্ণ ক্রিয়ারত পীড়ন প্রতিরোধে সক্ষম হয়। রিপিটেটিভ স্ট্রেস বলা হচ্ছে কিছু বস্তু আছে, সার্টেন ম্যাটেরিয়ালস আর ভেরি অফেন, কিছু বস্তু আছে যেখানে রিপিটেড স্ট্রেস তাকে সহ্য করতে হয়। তো এখন এই ফ্যাটিক স্ট্রেংথ অফ এ ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করে থাকি, এই টার্মসটা ফ্যাটিক শব্দটা ব্যবহার করে থাকি জাস্ট টু ইন্ডিকেট ইটস স্ট্রেংথ ইন রেজিস্টিং রিপিটেটিভ স্ট্রেস। এখানে এই কথাটাই বলা হচ্ছে যে রিপিটেড স্ট্রেস প্রতিরোধ করার যে শক্তি, সেটাই হচ্ছে ফ্যাটিক স্ট্রেংথ। তাহলে আমরা নর্মালি ফ্যাটিক স্ট্রেংথ বলতে কি বুঝি, ফ্যাটিক স্ট্রেংথ অফ এ ম্যাটেরিয়ালস is used to indicate its strength in resisting repeated stress. নর্মালি অনেক ম্যাটেরিয়ালস আছে যাকে কিন্তু প্রতিনিয়ত রিপিটেড স্ট্রেস, পূর্ণ স্ট্রেস তাকে সহ্য করতে হয়। তো এই যেটা আমরা যদি ন্যাচারাল লাইফে বলি যে আপনি একজন মানুষ, হিউম্যান বিং, আপনাকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ চাপের সম্মুখীন হতে হয়, প্রচুর পরিমাণ মানসিক চাপের সম্মুখীন হতে হয়। তো এই মানসিক চাপ সহ্য করার ক্ষমতা, সেটা হবে আপনার মনের ফ্যাটিক বা ফ্যাটিক স্ট্রেংথ। অনুরূপভাবে একটা রিপিটেড স্ট্রেস আপনি সহ্য করছেন, সেটা হচ্ছে আপনার ফ্যাটিক। অনুরূপভাবে এই একটা ম্যাটেরিয়াল, সেটা রিপিটেড স্ট্রেস বিভিন্ন কারণে তার মধ্যে স্ট্রেস সহ্য করতে হয়। সো এই রিপিটেড স্ট্রেসটা সহ্য করার যে স্ট্রেংথ, সেটাকে আমরা বলছি ফ্যাটিক। হার্ডনেস বা টাফনেস, আমরা এটা বলছিলাম হার্ডনেস বা টাফনেসে টেকনোলজিক্যাল প্রপার্টি অফ এ ম্যাটেরিয়ালস। ওকে, এখানে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনিশন অফ হার্ডনেস ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ ম্যাটেরিয়াল টু পার্মানেন্ট ডিফরমেশন অফ ইটস
সারফেস ম্যাটেরিয়াল পার্মানেন্ট ডিফর্মেশন, এটার সারফেসে যেন পার্মানেন্ট ডিফর্মেশন না হয় তার যে রেজিস্ট্যান্স প্রদর্শন করে একটা ম্যাটেরিয়াল সেটাই হচ্ছে হার্ডনেস। দিস ডিফর্মেশন মে বি ইন দ্য ফর্ম অফ স্ক্র্যাচিং, মেকানিক্যাল ওয়্যার বা কাটিং, যে কোনোভাবেই হতে পারে। তো এরপরে আসছে রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপন ক্ষমতা। আমরা অলরেডি আলোচনা করেছি, জাস্ট ইলাস্টিক রেঞ্জের মধ্যে এনার্জি অবজর্ভ করার সামর্থ্যটাকে আমরা বলছি, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর শক্তি সঞ্চয়ের ক্ষমতাকেই স্থিতিস্থাপন ক্ষমতা বা রেজিলিয়েন্স বলা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে the ability to absorb energy in the elastic range, elastic রেঞ্জের মধ্যে রেজিলিয়েন্স ম্যাটেরিয়ালস এনার্জি অ্যাবজর্ব করছে, অর্থাৎ শক্তি সঞ্চয়ের ক্ষমতাই হচ্ছে রেজিলিয়েন্স। এবং রেজিলিয়েন্সকে আমরা পরিমাপ করে থাকি কিভাবে, আনুপাতিক সীমা পর্যন্ত প্রতি একক আয়তনের পীড়ন এবং বিকৃতির গুণফল দ্বারা। এখানে বলা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম রিকোয়ার্ড টু স্ট্রেস এ ম্যাটেরিয়াল ইন টেনশন ফ্রম জিরো স্ট্রেস টু ইন দ্য প্রপোর্শনাল লিমিট। অর্থাৎ আমরা কিভাবে রেজিলিয়েন্স পরিমাপ করে থাকি সেটা হচ্ছে যে আনুপাতিক সীমা পর্যন্ত প্রতি একক আয়তনের পীড়ন ও বিকৃতির গুণফল দ্বারা প্রাপ্ত কাজকেই বস্তুর স্থিতিস্থাপন ক্ষমতা বলা। অর্থাৎ স্থিতিস্থাপন ক্ষমতা বা রেজিলিয়েন্স সমান হচ্ছে যে গড় প্রকৃত বল গুণ কতখানি বিকৃতি হচ্ছে, অর্থাৎ প্রকৃত বল এবং বিকৃতির গুণফলকে আমরা বলছি স্থিতিস্থাপন ক্ষমতা। ক্রিপ আমরা বলেছি যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যেটা হচ্ছে যে লম্বা সময়ের জন্য যে কোনো একটা বিল্ডিং যদি হয়, বিল্ডিংয়ের কলামগুলোর উপরে কিন্তু দীর্ঘ সময় সেই বিল্ডিংয়ের ওজনটা তাকে সহ্য করতে হয়। সো সেই লোডটা স্টেডি লোড, বিভিন্ন অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আর রিকোয়ার্ড টু সাস্টেইন স্টেডি লোডস ফর লং পিরিয়ড অফ টাইম। Under such conditions, materials may continue to deform until its usefulness is severely impaired. Such time-dependent deformations may be almost imperceptible. আগে থেকে সেটা হয়তো ধরে না বের করা মুশকিল। তো এটাকে আমরা বলছি মন্থর বিকৃতি বা ক্রিপ। Over the lifetime of materials-based structure, they can grow large and even result in the final fracture without any increase in load. Load একই আছে, বাট সময়ের সাথে সাথে সেই লোডটা একই থাকার সত্ত্বেও কিন্তু ধীরে 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 বস্তুটার মধ্যে ডিফরমেশন তৈরি হচ্ছে। এটাকে বলছি টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন। সো ক্রিপকে বলা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য স্ট্রেইন, যেটা রেজাল্টিং ফ্রম স্ট্রেস। ওকে, তো আমরা যখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সিলেক্ট করব সেই সিলেকশনটা কিসের উপর নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে হবে। যে কোনো ম্যাটেরিয়ালসের সিলেকশনটা বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের সিলেকশনটা নির্ভর করে প্রথমত দেয়ার প্রপার্টিজ ইন রিলেশন টু ইন্টেন্ডেড ইউজ, কী ধরনের কাজে আমরা ব্যবহার করব মূলত সেটার উপরে, তাদের বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে থাকে। যে বলা হচ্ছে সিলেকশন অফ ম্যাটেরিয়ালস ফর ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস ডিপেন্ডস ফার্স্ট আপন দেয়ার প্রপার্টিজ ইন রিলেশন টু ইন্টেন্ডেড ইউজ। এরপরে একজন ইঞ্জিনিয়ারকে শুড বি অ্যালার্ট ফর নিউ ম্যাটেরিয়ালস। আমাদের কয়েকটা ব্যাপার আছে যে ইঞ্জিনিয়ার শুড অ্যালার্ট ফর নিউ ম্যাটেরিয়াল দ্যাট মে বি ডেভেলপড, বাট হি শুড অলসো গিভ হিজ মাইন্ড রিসেপটিভ টু পসিবল নিউ ওয়েস অফ ইউজিং এক্সিস্টিং ম্যাটেরিয়ালস। এখন অনেক সময় দেখা যেতে পারে যে এক্সিস্টিং ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করতেছি একটা নির্দিষ্ট পদ্ধতিতে, হতে পারে নতুন পদ্ধতিতে আমরা সেই এক্সিস্টিং ম্যাটেরিয়ালসকে ব্যবহার করতে পারি। একজন ইঞ্জিনিয়ারকে কিন্তু অলওয়েজ সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা একটা গেল যে আমি কোন পারপাজে বা কী কাজে আমরা ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করব, সেটাও একটা ফ্যাক্টর, যে কোন কাজে ওই ম্যাটেরিয়ালসটার বৈশিষ্ট্যটা কেমন সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এরপরে বলা হচ্ছে ইকোনমি। এখন ইকোনমির সাথে সাথে অ্যাভেলেবিলিটির ব্যাপারটা চলে আসে, যে মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশন, যেটা আমাদের প্রথমটা ছিল যে আমাদের ইন্টেন্ডেড ইউজটা কি, সেটার সাথে আমাদের এই ম্যাটেরিয়ালসটার প্রপার্টিসটা কেমন সেটা একটা ফ্যাক্টর ছিল। এরপরের যে ইম্পর্টেন্ট কনসিডারেশন সেটা হচ্ছে ইকোনমি এবং অ্যাভেলেবিলিটি। তো প্রিফারেন্স, আমরা অলওয়েজ যে কথাটা বলে থাকি যে প্রিফারেন্স শুড অলওয়েজ বি গিভেন টু দ্য লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস। যে সকল ম্যাটেরিয়ালসগুলো লোকালি অ্যাভেলেবল সেগুলোর উপর আমাদেরকে প্রিফারেন্স বা গুরুত্ব প্রদান করতে হবে। সামটাইমস দ্য ম্যাটেরিয়াল মাস্ট বি সিলেক্টেড ইভেন though inferior qualities because the right material is not locally available or too expensive. অনেক সময় এরকম হতে পারে যে আমরা বিদেশ থেকে ম্যাটেরিয়াল আমদানি করতে হচ্ছে, লোকালি অ্যাভেলেবল না, বিদেশ থেকে আমদানি করার ফলে আমদানি খরচ এবং ম্যাটেরিয়ালসের খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে কোয়ালিটি খারাপ বিদেশের সেই প্রোডাক্টের তুলনায়, বাট তারপরে আমাদেরকে ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হতে পারে, এরকম ব্যাপারও আসে। সেই জন্য বলা হচ্ছে লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
অ্যাভেলেবিলিটিটা একটা ফ্যাক্টর, ইকোনমিটা, আর্থিক সাশ্রয়টা কেমন সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সো যখন আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সিলেক্ট করব, আমাদেরকে প্রথম সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি কী ধরনের অ্যাপ্লিকেশনে ব্যবহার করব ম্যাটেরিয়ালসটা, সেই ব্যবহারের জন্য কি তার প্রপার্টিসগুলো কীরকম সেটা আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। এরপরের যে ইম্পর্টেন্ট কনসিডারেশন আসছে সেটা হচ্ছে ইকোনমি এবং অ্যাভেলেবিলিটি। এবং এক্ষেত্রে অনেক কথাই বলা যায় যে আমাদের সবসময় লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়ালসের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। সো প্রিফারেন্স শুড অলওয়েজ বি গিভেন টু দ্য লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস। কখনো কখনো ম্যাটেরিয়ালস মাস্ট বি সিলেক্টেড ইভেন দ্য ইনফেরিয়র কোয়ালিটি খারাপ, তারপরেও হয়তো সিলেক্ট করতে হয়, বিকজ রাইট ম্যাটেরিয়াল, সঠিক ম্যাটেরিয়ালটা ইজ নট লোকালি অ্যাভেলেবল অথবা টু এক্সপেন্সিভ, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সো এই যে ব্যাপারগুলো ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। এরপরে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন আমাদের বাংলাদেশে কী ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা থাকে, এটা এমআই পরীক্ষায় কখনো কখনো আসে। সো এই লিস্ট আপনাকে জানতে হবে যে সকল গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলো আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত সেগুলো এখানে তালিকাভুক্ত করা হয়েছে। যেমন এখানে স্টোন, ব্রিক এবং আদার স্ট্রাকচারাল ক্লে প্রোডাক্ট আছে, লাইম বা চুন, সিমেন্ট, সুরকি, স্যান্ড বা বালি, কংক্রিট। আরও কিছু আছে যেমন আয়রন, স্টিল, ফেরাস অ্যালয়, নন ফেরাস মেটালস এবং অ্যালয়, টিম্বার, কাঠ বা কাঠের যে প্রোডাক্ট বা বস্তুগুলো আছে সেগুলা, পেইন্ট বা ভার্নিশ, রাবার, এরকম অনেক বিষয়গুলো আছে। আমাদের আরও কিছু নাম আমরা বলতে পারি, যেমন এখানে ব্রিক বা ইট, যেটা আমরা এখানে বলছি যে স্টোন বা পাথর, যেটা আমরা খনি থেকে ব্যবহার করে থাকি বা বিভিন্ন জায়গা থেকে পাথর সংগ্রহ করে থাকি, নুড়ি পাথর বা সমুদ্রের তলদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের স্টোন ব্যবহার করে থাকি। ব্রিক বা ইট, এরপর আসছে এবং আদার স্ট্রাকচারাল ক্লে প্রোডাক্টস, কাদামাটির যে সকল বস্তু আছে সেগুলো। এরপর আসছে লাইম, বাংলায় যেটাকে বলা হচ্ছে চুন, সিমেন্ট। এরপর আসছে সুরকি, যেটা সুরকি একটা ইম্পর্ট্যান্ট আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, স্যান্ড বা বালি এবং কংক্রিট, যেটা কংক্রিট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কংক্রিট। এরপর আসছে আয়রন বা লৌহ বা স্টিল, যেটা অ্যালয় স্টিল হতে পারে বা অন্য স্টিল, যেটাকে আমরা বলছি লৌহ সংকর বা অ্যালয় স্টিল। ফেরাস অ্যালয়, যেটা ফেরাস বা নন ফেরাস, লৌহযুক্ত বা লৌহমুক্ত। তো ফেরাস অ্যালয় যেটা লৌহ সংকর বা লৌহ ধাতুগুলো যেগুলো সেটা, আর নন ফেরাস মেটাল বা লৌহমুক্ত ধাতু এবং সে ধাতু সংকর অ্যালয় যেটা। এরপরে বলা হচ্ছে পেইন্ট অ্যান্ড ভার্নিশ, রং এবং ভার্নিশ। এরপরে আসছে রাবার। এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন প্লাস্টার অফ প্যারিস, এমআরি ক্লথ এবং এমআরি পেপার, স্যান্ড পেপার, ফটোফিল্ম। পানিটাকেও আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে অবশ্যই উল্লেখ করতে পারি। তো এই ছিল আমাদের আজকের বেসিক আলোচনা। তো এখান থেকে আমাদের যারা রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির টেলি স্টুডেন্ট, তাদেরকে যেটা করতে হবে, এই 4টি প্রশ্নের নোট তৈরি করতে হবে। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কি, ক্রিটিক্যালি এক্সামাইন দ্য ইম্পর্টেন্স অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে কী বোঝায়, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের গুরুত্বটা কতখানি সেটাকে এক্সামাইন করতে হবে। এরপরে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট পেপার, ওয়াটার, এয়ার এবং ইঙ্ক ক্যান বি টার্মড অ্যাজ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস? জাস্টিফাই ইউর অ্যান্সার। যে পেপার, ওয়াটার, এয়ার এবং ইঙ্ক এগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে তালিকাভুক্ত করতে পারি কি না সেটা তোমার যুক্তিতে তোমাকে লিখতে হবে। এরপরে বলা হচ্ছে যে একটা ম্যাটেরিয়ালসের প্রপার্টি বলতে কী বোঝে, আমরা অলরেডি আলোচনা করেছি। হোয়াই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কেন প্রপার্টিগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনিউমারেট ভেরিয়াস প্রপার্টিস অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমরা আলোচনা করেছি। এরপর আসছে ডিফাইন দ্য ফলোয়িং: স্ট্রেস, স্ট্রেইন, ইলাস্টিক লিমিট, ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ রিজিডিটি, পয়জনস রেশিও, ম্যালিবিলিটি, ডাক্টিলিটি, ফ্যাটিক এবং হার্ডনেস। এরপর আসছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট কনসিডারেশনস দ্যাট আর লুকড ফর সিলেক্টিং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। যখন আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সিলেক্ট করবো তখন কী কী বিষয় আমাদেরকে কনসিডার করতে হবে সেটা আমরা অলরেডি আলোচনা করে এসেছি আগের ধাপে, এই যে এখানে আমাদের সিলেকশন অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে। এরপরে আসছে নেম দ্য ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কমনলি ইউজড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যে সকল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলো সচরাচর ব্যবহার করা হয় সেগুলো। এবং বলা হচ্ছে ইনিউমারেট দ্য স্পেসিফিক ইউজেস অফ এনি 10 অফ দেম, যে সকল ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আমাদের
প্রত্যেকটা 10টা করে ব্যবহার লিখতে হবে। তো এটা হোম টাস্ক, আপনাকে ঘাটতে হবে যে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে বাঁশটাকেও আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তালিকাভুক্ত করে থাকি। সয়েল, বিটুমিনাস ম্যাটেরিয়ালস, গ্লাস, প্লাস্টিক, পেইন্ট, ফার্নিশ, রাবার, আয়রন, স্টিল, ফেরাস অ্যালয়, নন ফেরাস মেটালস এবং অ্যালয়, টিম্বার প্রোডাক্টস, ব্রিক, স্টোন বা আদার স্ট্রাকচারাল ক্লে প্রোডাক্টস, লাইম, সিমেন্ট, সুরকি, স্যান্ড, কংক্রিট। এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলো বাংলাদেশে বহুল ব্যবহৃত হয়, এগুলো প্রত্যেকটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সো এটা 10টা করে ব্যবহার আপনাকে লিখতে হবে। এই 4টা প্রশ্ন প্রপারলি অ্যাসাইনমেন্ট আকারে আপনাকে মেইল করতে হবে telecoaching.royalengg@academy@gmail.com এই ঠিকানা আপনাকে মেইল করে পাঠাতে হবে। আমি স্পেলিংটা আবার বলছি, telecoaching TELECOACHING telecoaching.royalengg.academy@gmail.com এই মেইল অ্যাড্রেসে আপনাকে অ্যাসাইনমেন্ট আকারে এই 4টি প্রশ্নের প্রপার অ্যান্সার মেইল করতে হবে। আপনার অ্যাসাইনমেন্ট পাওয়ার পরপরই আমাদের তৃতীয় লেকচার আপনার মেইল অ্যাড্রেসে পুনরায় পাঠানো হবে। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে অডিও রেকর্ড আকারে পাঠাতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন ইমেইলে। অবশ্যই আপনার জানা প্রশ্নগুলো আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। তবে আপনার যদি ইংরেজি দুর্বলতা থাকে তাহলে আমাদেরকে বাংলায় আপনার প্রশ্ন জানাতে পারেন সরাসরি মেইলের মাধ্যমে। আমরা পরবর্তী লেকচারের সাথে আপনার প্রশ্নোত্তর পর্বের উত্তরগুলো সন্নিবেশ করে দেব। ভালো থাকবেন। আজকের লেকচার এ পর্যন্তই।